আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রেজাউল কবির, সহকারী শিক্ষক বাংলা, সৈয়দকাঠি SESDP মডেল উচ্চ বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। আজকে আমি অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য থেকে ক্লাস নেব। আজকে আমাদের পাঠ শিরোনাম সেই দিন এই মাঠ। এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি কবি জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। কবি জীবনানন্দ দাশ 1999 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। আমি বরিশালের সন্তান। আমি কবি জীবনানন্দের একজন একনিষ্ঠ ভক্ত এবং আমি গর্বিত। যাই হোক, তার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস হচ্ছেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাস বরিশালের ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজ থেকে পড়াশোনা করেছেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে ইংরেজি সাহিত্যের উপরে MA ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন। তার ব্যক্তি জীবনে তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। আমি অবশ্য সেখানে শুধু কাব্যগ্রন্থ না, আমি রচনা সমগ্র লিখছি। যেমন ধরো ঝরা, পালক, বনলতা সেন, তারপরে হচ্ছে বেলা অবেলা কবিতার কথা, আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা, যেটা আমি আসলে রূপসী বাংলা। কবি জীবনানন্দ দাশ ছিলেন মূলত প্রকৃতির কবি। তার অধিকাংশ কবিতায় বাংলার প্রকৃতি, বাংলার গাছপালা, পশু পাখি, ক্ষেত, ফসলের মাঠ প্রভৃতি উঠে এসেছে। তিনি গ্রামের কবি, তিনি প্রকৃতির কবি। 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। এরপরে 1954 সালের 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, প্রথমে আমি সেই দিন এই মাঠ এই কবিতাটি পড়ে বা আবৃত্তি করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবি কি এই কবিতায় আমাদেরকে বলতে চেয়েছেন। তোমরা পাঠ্য বইয়ের 239 পৃষ্ঠায়
এই কবিতাটি পাবে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি। সেই দিন এই মাঠ, কোন মাঠ? বিশ্ব প্রকৃতির কবি যে মাঠ দেখেছেন, এই ফসলের মাঠ, এই খেলার মাঠ, এই সর্ষে ক্ষেত, এই যে প্রকৃতির যে মাঠ, সেই মাঠ স্তব্ধ হবে না, থেমে থাকবে না, চুপ রবে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবি স্বপ্ন। এই যে নদী, এই নদী সেদিনও নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে। কোন নদীর কথা বলেছেন কবি? এই বাংলার প্রকৃতিতে যে সকল নদী আছে, সেই সকল নদীকে কবি বলেছেন। তাহলে এই সকল নদীও সেদিন স্তব্ধ হয়ে যাবে না, সেদিনও এই সকল নদী নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে। এখানে কি শুধুমাত্র কবি নদীকে বুঝিয়েছেন? না, এখানে কবি নদী বলতে প্রকৃতিকে বুঝিয়েছেন, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, এই প্রাকৃতিক যে রূপলীলা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাকৃতিক রূপলীলায় অংশগ্রহণকারী কোনো কিছুই থেমে থাকবে না, সব কিছু চলমান থাকবে। আমরা একটা প্রচলিত বাক্য খুব বেশি বলি, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। এখানে কবি শুধুমাত্র সময় এবং স্রোতকে বোঝাননি, এখানে তিনি প্রকৃতিকে বুঝিয়েছেন। শুধু কি সময় এবং স্রোত অপেক্ষা করে না, সূর্যও তো কারোর জন্য অপেক্ষা করে না, চন্দ্রও তো কারোর জন্য অপেক্ষা করে না, তারাও তো নিরন্তর গতিতে ছুটে চলে। তাহলে কি শুধুমাত্র কবি সময় এবং স্রোতকে বলেছেন? না, কবি ওখানেও তিনি ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ প্রকৃতিতে এমন কিছু আছে যা কারোর জন্য কখনোই থেমে থাকে না। কবি জীবনানন্দ দাশও ঠিক একইভাবে বলেছেন যে সেদিন এই মাঠ স্তব্ধ হবে না, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে সব। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আজ ঝরে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কখন কি মরে, ঝরে পড়ে? না, স্বপ্নের স্বাদ চিরকাল চিরকাল আছে, থাকবে। তার কোন দিনের কথা বলেছেন কবি? কোন দিন এই মাঠ স্তব্ধ হবে না? কোন দিন এই নদী স্বপ্ন দেখতে থাকবে? হ্যাঁ, কবি সেদিনের কথা বলেছেন যেদিন কবি নিজে থাকবেন না। কবি বলতে চেয়েছেন যে যেদিন আমি থাকবো না, এই বিশ্ব প্রকৃতি ছেড়ে আমি যেদিন চলে যাব, আমার সেই বিরহ বেদনায় কাতর হয়ে এই প্রকৃতি থেমে থাকবে না। প্রকৃতি তার নিজস্ব গতিতে সামনের দিকে ক্রমশ এগিয়ে চলবে। তার ক্রিয়াযজ্ঞ, তার কর্মযজ্ঞ বহমান থাকবে। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে? চালতা ফুল, তোমরা চালতা নিশ্চয়ই চেনো। কবি বলেছেন আমি যেদিন চলে যাব, সেদিন কি চালতা ফুল নরম গন্ধের শিশিরের জলে ভিজবে না? এখন আমি আছি, এখন তো প্রকৃতিতে চালতা ফুল ফুটে, গন্ধ ছড়ায়, আবার শিশির জলে ভিজে ওঠে চালতা ফুল। তার এই যে ক্রিয়া, তার এই যে কর্ম, তার এই যে নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড, এগুলো কি সেদিন চলবে না থেমে যাবে যেদিন আমি থাকবো না? হ্যাঁ, কবি বলেছেন, প্রশ্ন রেখেছেন, নিজের
কাছে প্রশ্ন রেখেছেন, আমি যেদিন থাকবো না সেদিন কি চালতা ফুল গন্ধের সাথে শিশিরের জলে ভিজবে না? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী পেঁচা, তোমরা পেঁচার নাম শুনেছ, পেঁচা এক ধরনের পাখি। পেঁচা ডাকলে আমরা এটা শুভ লক্ষণ মনে করি। তো কবি বলেছেন যে এই যে লক্ষ্মী পেঁচা রাতের বেলা ডেকে ওঠে তার লক্ষ্মীটির তরে, তার লক্ষ্মীর জন্য। তাহলে আমি যেদিন থাকবো না, কবি বলেছেন আমি যেদিন থাকবো না সেদিন কি এই লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরে ডেকে উঠবে না? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? আবারও কবি বলেছেন যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ স্বপ্নের স্বাদ কখনো মরে না, স্বপ্নের স্বাদ চিরন্তন। আজ আমি বেঁচে আছি, স্বপ্ন দেখি, প্রকৃতি বেঁচে থাকবে, প্রকৃতি স্বপ্ন দেখবে, নিজেকে নতুন করে সাজানোর স্বপ্ন। এখন কথা হচ্ছে, প্রকৃতি কি স্বপ্ন দেখতে জানে? তার কি চোখ আছে? তার কি মস্তিষ্ক আছে? কবি এখানে কল্পনা করেছেন যে প্রকৃতি স্বপ্ন দেখে নিজেকে নিত্য প্রতিদিন নতুন করে সাজানোর স্বপ্ন। শীতে গাছের পাতা ঝরে যায়, আমরা বলি যে প্রকৃতি নিজেকে নতুন করে সাজানোর জন্য তার পুরনোকে ঝেড়ে ফেলে দিচ্ছে, সে নতুন করে প্রকৃতিকে সাজাবে। স্বপ্ন দেখে যে আমি আবার বিশ্ব প্রকৃতি সবুজে সবুজময় করে দেব। তাহলে এই স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্ন, পৃথিবীতে স্বপ্নের স্বাদ কখনো মরে না। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এহিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ। এই যে প্রকৃতিতে চারদিকে ভিজে গন্ধ, বর্ষাকালে ভিজে গন্ধ, চারদিকে শান্ত বাতি, মৃদু মৃদু বাতি, মৃদু মৃদু কলরব। এই যে চারদিকে কোলাহল, হালকা হালকা কোলাহল। আবার খেয়া নৌকা এসে ঘাটে ভিড়েছে, চরের খুব কাছে এসে ভিড়েছে। এই যে প্রকৃতির এই যে নিত্য নৈমিত্তিক গল্প, তার ভিজে গন্ধ ছড়ানো, এই যে কলরব, পাখি কথা বলছে, প্রকৃতি স্বপ্ন দেখছে, পাখি গান গাইছে, আমরা আমাদের কর্মযজ্ঞে ব্যস্ত। এই যে গল্প, জীবনের এই যে গল্পগুলো, সেই গল্পগুলো বেঁচে রবে চিরকাল। সর্বশেষ কবি বলেছেন যে না, কোনো সন্দেহ নেই, আমার মৃত্যুতে, আমার চলে যাওয়ায় প্রকৃতির কিচ্ছু আসে যায় না। এই পৃথিবীতে সমস্ত কর্মযজ্ঞ চলমান থাকবে, বহমান থাকবে। আমি যখন চলে যাব, এই বিশ্বের, এই প্রকৃতির এইসব গল্প, এইসব মানুষের কর্মযজ্ঞ, এইসব প্রকৃতির কর্মযজ্ঞ সবই চলমান থাকবে, বহমান থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। এশিরিয় একটি সভ্যতার নাম, প্রাচীন সভ্যতা। একসময় সমৃদ্ধ নগরী ছিল এশিরিয়। সময়ের বিবর্তনে আজ সে এশিরিয় ধুলো হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এশিরিয় ধ্বংস হয়ে গেছে বলে কি প্রকৃতি থেমে আছে? এশিরিয় ধুলো হয়ে গেছে, বেবিলন ছাই হয়ে গেছে বলে কি প্রকৃতি থেমে আছে? না, প্রকৃতি থেমে নেই। প্রকৃতি প্রতিনিয়ত তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রকৃতি প্রতিনিয়ত নিজেকে নতুন করে সাজাচ্ছে। আমরা পৃথিবীতে মানুষ এবং প্রাণী জগতে সবাই মরণশীল, আমরা মরে যাব।
আমিও মরে যাব। আমি যেদিন মরে যাব সেদিন আমার জন্য কোনো কিছু থেমে থাকবে না। আমরা একটা কথা খুব বলি, যখন অন্য একজন ব্যক্তি, ধরো কেউ, তুমি একটা কাজে দেখেছো বা তুমি তার কাছ থেকে একটা হেল্প চেয়েছো, সে তোমাকে হেল্প করতে চায়নি বা করে, আমরা কিন্তু তখন কথায় কথায় বলি, তোমার জন্য কি আমার কাজ বেঁচে থাকবে? কারোর জন্য কোনো কিছু বেঁচে থাকে না। কবিও সেটাই বোঝাতে চেয়েছেন যে আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, তখনও এই বিশ্ব তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি কবিতাটি আবৃত্তি করে সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তোমরা কবিতাটি নিজেরা আবৃত্তি করবে এবং বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।